So আজকে আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করব দ্যাটস অ্যাবাউট দ্য ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি মিনস অ্যাকচুয়ালি in Bangla it's called রাজস্ব নীতি. So when government try to control its expenditure, I mean rajusho, from that way the policy they are going to take in, that's called fiscal policy. খুব সহজ ভাষায় গভর্নমেন্ট তার নিজের আয় ব্যয়টাকে অ্যাডজাস্ট করে। গভর্নমেন্ট তার নিজের আয় ব্যয়টাকে অ্যাডজাস্ট করে যে পলিসিটাকে কাজে লাগায় বা যে পলিসিটা ইউজ করে সেটাকে আমরা ফিসকাল পলিসি বলে থাকছি। ফিসকাল পলিসি বলে থাকছি ফিসকাল পলিসি আমরা মনিটরি পলিসির জন্য আমি একটা প্রিন্টে সুন্দর একটা স্লাইড দিয়েছিলাম। মানে এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়েছি। এই স্লাইডটা অ্যাকচুয়ালি মনিটরি পলিসির উপরে। এই স্লাইডের একটু নিচের দিকে আসছে, যেমন মনিটরি পলিসির ইম্প্যাক্ট কিভাবে হচ্ছে। তো কারোর যদি মনিটরি পলিসি তো আপনারা বুঝেছেন, যদি এটা নিয়ে রাদার অনেক ইন্টারেস্ট থাকে এই স্লাইডটা পড়ে দেবো। এটা মাত্র 25টা স্লাইড আছে এখানে, এটা পড়বে কারণ ইন্ট্রোডাকশন ওগুলো বাদ দিয়ে। তো এই স্লাইড থেকে কিন্তু আমরা অলরেডি পড়ে আসছিলাম যে দেয়ার আর টু টাইপ অফ মনিটরি পলিসি, ওয়ান ইজ স্টিমুলেটিভ এন্ড রেস্ট্রিকটিভ। মনিটরি পলিসিতে গভর্নমেন্ট মানি সাপ্লাই বাড়িয়ে কমিয়ে হচ্ছে গিয়ে আপনার এই পলিসিটা অ্যাপ্লাই করছিল, ওটা ছিল হচ্ছে গিয়ে আপনার মনিটরি। ফিসকাল পলিসিটা কি? ফিসকাল পলিসিতে মানি সাপ্লাই বাড়ানো কমানোর কোনো বিষয় আছে। সো লেটস টক অ্যাবাউট দ্য ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসি পড়ার জন্য আমরা হচ্ছে চ্যাপ্টার 13 এ যাব। Again, I'm saying yes, fiscal policy has direct impact on aggregate demand. আমরা এই জন্য aggregate demand এর একটা জায়গা পজ রেখে কিন্তু এই ফিসকাল পলিসিতে চলে আসছিলাম যে আমাদের ওটা জানা দরকার। So fiscal policy has direct impact on aggregate demand. Aggregate demand means overall demand of an economy. That means it shows the relationship between real GDP demand and the price level. সো ফিসকাল পলিসি যেহেতু গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সাথে রিলেটেড, এই কারণে কিছু কনসেপ্ট আমাদের আগে বুঝতে হবে, তারপর আমরা ফিসকাল পলিসিতে যাব। তো আজকে একটু খাতা কলম নিব, যেহেতু আমি আহ আমার নেটওয়ার্ক এখন একটু একটু পুরো হয়ে আছে, সো এটার জন্য আসলে আমি একটু ইয়া করে আমার বাসা পড়তে হচ্ছে মানুষ, আমার নেফিউ নিস আমাদের বাসার প্রত্যেকটা দেয়াল নষ্ট করে ফেলছে, রং টং করে ছবি টবি এঁকে। তো ওই জিনিসগুলো ঢাকার জন্য আবার হচ্ছে কি কালার করা হচ্ছে। বাসা ভর্তি মানুষ, এই কারণে আমি আমার রুম লক করে রেখেছি। আমার রুমটা কালার আমি সময় থাকবে। আচ্ছা, যেটা ছিলাম আমরা, সরি, আমরা ছিলাম ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসি বোঝার আগে উই নিড টু নো সাম বেসিক থিং, বেসিক বিষয়। এখানে বেসিক বিষয়টা কোথায় আছে হচ্ছে গিয়ে যে ম্যাম, বাজেটটা আমাদের আপনার বুঝতে সাউন্ড হবে। কিছু শুনতে পাচ্ছেন? এটা কি সবার হচ্ছে? আমার সাউন্ড কোনো কিছু শুনতে পাচ্ছেন না? জি ম্যাম, একেবারেই বোঝা না যাচ্ছে ম্যাম, না, শোনা কথা যাচ্ছে আটকে এখন। আসছে। ম্যাম এখন হঠাৎ শোনা হঠাৎ যাচ্ছে। হঠাৎ হঠাৎ প্রবলেম করতেছে। ঠিক আছে, আমি দেখছি ইন দ্য মিনটাইম আমরা ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি কথাই আসতে বলছি, আমি বারবারই বলছিলাম যে আমার ঠান্ডা লেগেছে, আমি এত জোরে কথা বলতে পারছি না। তো ফিসকাল পলিসিটা বুঝতে হলে আমাদের কিছু বেসিক বিষয়গুলো বুঝতে, আমি কিন্তু চ্যাপ্টার 13 এর সাথে রেফারেন্স বইয়ে পেজ 322 তে কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে বাজেট কি, এবং বাজেটটা সাবসিডাইজ বাজেট অর ডেফিসিট বাজেট, এটা একটু বুঝতে হবে। তো তার আগে একটু বাজেট টাইম লাইনটা দেখি। ফর ইউএসএ, ইউএসএ এর বাজেটটাকে ওরা বলা হচ্ছে ফেডারেল বাজেট। ফেডারেল বাজেট কেন বলে, যারা আমরা কম্পারেটিভ করে আসছি আমরা হয়তো জানি যে একটা দেশ, যে দেশে হচ্ছে অনেকগুলো স্টেট থাকে, এই স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, প্রভিন্স বোঝাতে, ছোট ছোট কিছু প্রভিন্স থাকে। সেই প্রভিন্স আলাদা আলাদা করে বাজেট হয়, এবং সেই বাজেট গুলোকে মানে প্রভিন্স গুলোকে আলাদা আলাদা করে ইলেকশন হয়, এবং দেন পরবর্তীতে পুরো ইকোনমিক কান্ট্রিটাতে একটা সেন্ট্রাল ইলেকশন হওয়ার মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করা হয়। এ ধরনের গভর্নমেন্ট সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম।
ইন্ডিয়াতে যেটা হলো, ইন্ডিয়াতে আপনারা দেখলেন যে 2 মাস ধরে ইলেকশন হয়েছে, তাই না? এপ্রিলের 20 তারিখ থেকে হচ্ছে ইলেকশন শুরু হলো, জুনের 4 তারিখে যে ইলেকশন শেষ হলো। এই এপ্রিলের 20 তারিখ থেকে বিভিন্ন রাজ্যে তাদের হচ্ছে ইলেকশন গুলো হলো। এবং ইলেকশন গুলো হওয়ার মাধ্যমে দেন হচ্ছে গিয়ে, যেমন ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, তেলেঙ্গানা, তারপরে হচ্ছে কর্ণাটক, তারপরে মহারাষ্ট্র, এরকম প্রত্যেক, এটা ওদের স্টেট গুলোর নাম। তো এই প্রভিন্স গুলোর প্রত্যেকটাতে যখন ইলেকশন হলো, হওয়ার পরে ওখান থেকে যারা হচ্ছে কি ইলেক্টেড হয়েছে তাদের ভোটে, মানে তারা কোন সরকার, মানে সেখানে দেখা গেল যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, তারা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সাপোর্টটা পেয়েছে। তারা ম্যাক্সিমাম সাপোর্টটা পেয়েছে বিধায় তারা আবার সরকার গঠন করতে পারছে। এইভাবে হচ্ছে গিয়ে সরকার গঠন করতে পারছে। এভাবে হচ্ছে গিয়ে আপনার ইয়াটা হলো, যেটা কি বলে যে আপনার ওরা সরকারটা গঠন করলো। এই ফুল প্রসেসটাকে, এই যে ধরেন একটা দেশকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এইভাবে ভাগ করা, এই প্রসেসটাকে আমরা বলি ফেডারেল। তো ফেডারেল হোক, বাংলাদেশ কিন্তু ফেডারেল না, বাংলাদেশ ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম ফলো করে। অর্থাৎ এখানে একবারই ইলেকশন হয় এবং এই ইলেকশনের মাধ্যমে উই ইলেক্ট আওয়ার প্রাইম মিনিস্টার। তো এই প্রসেসটাকে আমরা বলি ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম বলে। এখানে ফেডারেল দেখে আমার ভেবে না যে সব জায়গায় ফেডারেল হয়। ইউএস এর বেসিসে এক্সাম্পল দিচ্ছি বলে আমরা ফেডারেল ইউজ করছি। তো ইউএস এর যে বাজেট যেটা, বা ইউএস এর যে বিষয়টা যেটা, ওদের টাইম লাইনটা একটু বুঝে নেন। ওদের টাইম লাইনটা হচ্ছে গিয়ে, ওদের বাজেট একসেপ্ট হয় হচ্ছে আপনার সেপ্টেম্বরে, এবং এটা অ্যাপ্লিকেবল হওয়া শুরু করে, অর্থাৎ একটা ফিসকাল ইয়ার স্টার্ট হওয়া শুরু করে হচ্ছে গিয়ে আপনার আহ অক্টোবর। বুঝতে পারছেন? যেমন আমাদের হচ্ছে জুলাই টু জুন, ওদের হচ্ছে কি অক্টোবর টু সেপ্টেম্বর। এটা ইকোনমি টু ইকোনমি ভ্যারি করে। আমি ইন্ডিয়ারটা জানি না, তবে অ্যাজ ফার আই রিমেম্বার ইন্ডিয়ারটা হচ্ছে গিয়ে মার্চ এপ্রিল এরকম, মানে ফেব্রুয়ারি মার্চ এই টাইপের। সরি। তো এই টাইপের হচ্ছে কি টাইমিংটা মেনটেন করে। দেখুন আমরা একটা টাইমিং দেখতে পাচ্ছি, লাইক 1 জানুয়ারি 2010, এটা 2010 সাল দিয়ে দেখিয়েছে। 1 জানুয়ারি 2010, the president submit a budget request to Congress, মানে প্রেসিডেন্ট বা যিনি ওদের প্রেসিডেন্ট এটা করে, সে হচ্ছে একটা যেটাকে বলা যায় যে একটা বাজেট পেশ করে, যেটা বলে বাজেট পেশ করে। একটা বাজেট পেশ করে যাতে হচ্ছে গিয়ে আপনার ওখানে কংগ্রেসের কাছে রিকোয়েস্ট পাঠায় যে বাজেটটা তুমি নিবা কি নিবা না, এরকম। তো একটা বাজেট পেশ করে, বাজেট পেশ করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই বাজেটটা পেশ করার পরে বাজেটটা যদি আপনার কংগ্রেস মনে করে যে ইয়েস দে আর ওকে উইথ দেয়ার বাজেট, তখন হচ্ছে গিয়ে ওরা যেটা করে, ওরা হচ্ছে গিয়ে আপনার এই বাজেটটাকে তখন ওই ডিবেট হয় যেটাকে বলে। তো মার্চ মাসে এখানে যেটা হয় যে মার্চ মাসে আমরা দেখতে পাচ্ছি ডিবেট। আপনারা দেখবেন যে আমাদের যখন বাজেটে, যে এই যখন জুন মাসে বাজেটটা পেশ হয়েছে, ফাইন্যান্স মিনিস্টার বাজেটটা পেশ করার পরে আমাদের কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থায় বাজেটটা নিয়ে অনেক কথা বলছে, বা বাজেটটা নিয়ে অনেক হচ্ছে গিয়ে আপনার আর্গুমেন্ট হচ্ছে। কারণ আমি রিসেন্ট টাইমে আমার আমার একটা ইয়া ছিল, তো পরে দেখলাম যেটা আপনার ইউনিভার্সিটির মনে হয় না পছন্দ হবে, তো এই জন্য আমি এটা আপাতত বাদ দিয়েছি। সেটা হচ্ছে একটা বাজেট প্রোগ্রামে যাওয়ার কথা ছিল অ্যাজ এ, ঠিক আছে। তো আমি ইকোনমিস্ট, আমি এগুলো বুঝি, বুঝি না মানে কিছু বুঝি, এক্সপার্ট আমি বলবো না, যে আই হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট ইট, কিভাবে এটা সলভ করা যায়। তো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ওখানেও এই জিনিসগুলো নিয়ে, যে আমরা বাজেট গুলো নিয়ে আলোচনা করতাম, কি হচ্ছে না হচ্ছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে কি ডিবেট। তো কংগ্রেস কি করে ডিবেট করে, অ্যামেন্ডস করে, অ্যানার্স করে, মানে এটাতে সংযোজন বিয়োজন যে বিষয়গুলো আছে, যে কিছু পলিসিগত উন্নয়ন আনতে হতে পারে, কিছু জায়গায় তাদের মনে হতে পারে যে না সেখানে আরো বেটারমেন্টের জায়গা আছে, সেগুলো নিয়ে তারা কথা বলে। এভাবেই ডিবেট গুলো এখানে হয়। আচ্ছা, আফটার দিস কাইন্ড অফ ডিবেট, এই ডিবেট গুলো সব যখন হয়ে গেল, তখন সেপ্টেম্বর মাসে হচ্ছে, এই মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই ডিবেট গুলো হচ্ছে। সো দেন 13 সেপ্টেম্বর যেটা হচ্ছে, যে 13 সেপ্টেম্বর এটা হচ্ছে বাজেট অ্যাপ্রুভড হয়। অ্যাপ্রুভড হয়ে এটা ফার্স্ট অফ এনি ইয়ার, এটা ইউএস এর জন্য বলছে 1 অক্টোবর এটা
আপনার হচ্ছে অ্যাক্টিভেটেড হয় এবং সেই ওয়েজ গভর্নমেন্ট কাজ করে। তো খেয়াল করে দেখেন, in this figure they are talking about the federal budget in fiscal year 2011, but it started from 2010. And on 1st October 2010, the fiscal year 2011 has begun, and it ends on next year, I mean September 30, 2011. সেটা কি বুঝতে পেরেছেন? দেন বাংলাদেশের আমরা কিন্তু এখন যে অর্থ বছরের বাজেটটা আমরা পেয়েছি, এটা কোন ফিসকাল ইয়ারের বাজেট? ম্যাক্রো করতেছেন, বাজেটের নাম জানেন? বাজেটের সাইজ কত? এবার বাজেটের পরিমাণটা কতটুকু? আর ম্যাডাম, আচ্ছা এবার সময় হয়ে গেছে, বুঝতে পারছি। ক্যামেরা অন করতে বলার সময় হয়ে গেছে, সবার একই অবস্থা দাঁড়াচ্ছে। তো এই বছরের বাজেটের সাইজটা হচ্ছে গিয়ে 7,97,500,000,000,000 টাকা। এর আগের বার 7 লক্ষ সামথিং করে, এবার বাজেট কিন্তু গত বছরের তুলনায় বাড়ে নাই, এটাই বলতে চাচ্ছিলাম। তো এবারে বাজেটের সাইজ হচ্ছে, তাও শুনে রাখেন, 7,97,500,000,000,000। মানে আমার ইন্টারনেট কানেকশন একটু ডিস্টার্ব করছিল, আমি আবার ওয়াইফাই দিয়ে ইয়াটা দেখে আসলাম, এখন ঠিক আছে মনে হয়। বুঝতে পারছেন আমাকে? জি ম্যাম। তো আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাতে আসি, 7,97,500,000,000,000 টাকা, সেটা হচ্ছে কি বাংলাদেশের এবারের বাজেটের তাই। এবং খেয়াল করে যদি দেখেন, it started from the it will start it will actually will start from 1st of July, and it will end on the next year, June 30। এবং আমার যতটুকু মনে পড়ে, আমি কিন্তু আপনাদের সাথে যখন বাজেট পড়াচ্ছিলাম, বাজেট বলতে বুঝাচ্ছি যে জিডিপিতে যখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যখন পড়াচ্ছিলাম, সেটা এই ইরানিগুলো কথা বলেছেন, এবং তখন কিন্তু বাজেটের কথাটা ওইভাবে উল্লেখ করি নাই। কিন্তু একটা জিনিস এইবার জেনে রাখেন, এইবার যে আমাদের যে বাজেটটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে বাজেটটা হচ্ছে আমাদের জিডিপি প্রায় 11%। 11% বলতে বোঝাচ্ছে যে আমার জিডিপি যা আছে, মানে বাংলাদেশের মানুষ 1 বছরে যা কিনতে পারবে, যা প্রোডাক্ট তৈরি করতে পারবে, এই যে ক্রয় ক্ষমতা, এটা প্রায় 11% হচ্ছে বাজার। অর্থাৎ চাইলে এর থেকে বড় বাজার দেওয়া যায়। আচ্ছা, এটা কোনো কথা না, বাংলাদেশ আসলে সরকারের আয় ব্যয়ের হিসাব, এগুলো বাজেটের সাথে, ন্যাশনাল বাজেটের সাথে আমাদের পার্সোনাল বাজেট বা ফ্যামিলি বাজেট, এটা ডিফারেন্সটাই হচ্ছে আমরা আগে আয় করি। এটা খুব কমন কোশ্চেন ছিল আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তো এই জন্যই বলছি। আমরা যখন আয় করি তখন আমরা কি করি, আমরা আগে, আমরা যখন বাসার জন্য বাজেট মেক করি, তার আগে আমরা হচ্ছে আমাদের ইনকাম সোর্সটা, আগে ইনকামটা রাখি। লাইক আমি মান্থলি 10,000 টাকা ইনকাম করছি, 10,000 টাকা ইনকাম করলে আমার হচ্ছে গিয়ে আহ আমার খরচ এই 10,000-এর মধ্যে রাখতে হবে। কিন্তু গভর্নমেন্ট সেটা করে না, গভর্নমেন্ট আগে এক্সপেন্ডিচারটাকে সেট করে যে আমার এক্সপেন্ডিচার কত। সেখান থেকে গভর্নমেন্ট ডিসাইড করে যে সে কোন কোন সোর্স থেকে, অর্থাৎ আগে গভর্নমেন্ট ব্যয়ের ইয়াটা বের করে, দেন হচ্ছে কি আয়। তো এটা ছিল হচ্ছে বাজেটের টাইমলাইন ফর দা ইউএস গভর্নমেন্ট। বাংলাদেশের জন্য এটা হলে হবে হচ্ছে কি জুলাই টু জুন। সে দেখা যায় কি বাংলাদেশে মোটামুটি ডিসেম্বর মাস থেকে বাজেটের একটা কিন্তু ডেমো পেশ করে, এবং সেটা নিয়ে আলোচনা হতে থাকে। দেন খুব কনজিকিউটিভলি এটা হচ্ছে কি মে থেকে জুন পর্যন্ত ডিবেট গুলো হয়, এবং 1st of July থেকে এই বাজেটটা এক্সপেক্ট করা হয় এবং approve করা হয়। So this is the budget, the budget timeline. I think এটা আপনাদের খুব ইন্টারেস্টিং, তিনি জানলেন যে কিভাবে আসলে বাজেটটা মানে এক্সপেক্ট করা হয় বা বাজেটটা নিয়ে আসা হয়। এরপরে আসে বাজেট কি ধরনের হয়। বাজেট অ্যাকচুয়ালি টু টাইপস। বাজেটটা যদি আমরা দেখতে যাই, তাহলে বাজেটটাকে আমরা দেখবো হচ্ছে গিয়ে 2 ধরনের বাজেট পাবো। এটা আমরা পরে 2টা পেজ পরে যাই দেখি। বাজেটটাকে 2টা বাজেট, একটাকে বলে হচ্ছে সারপ্লাস বাজেট, আর একটাকে বলে ডেফিসিট ম্যাম বাজেট। আপনার কথা শুনতে পাচ্ছি না এখন।
আচ্ছা, যাদের আমার কথা শুনতে অসুবিধা হবে, কথার মাঝখানে কথা না বলে একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন আর চ্যাট বক্সে লিখবেন। কন্টিনিউটিটা নষ্ট হয়ে যায় হঠাৎ করে কেউ কিছু কথা বললো। সরি, একদম শুনতে পাচ্ছেন না আমার কথা কেউ? না ম্যাম, শোনা না যাচ্ছে। ম্যাম, এখন তো ঠিক আছে ম্যাম, এখন তো শুনতে পাচ্ছি। ম্যাম শুনতে পাচ্ছি তো। আচ্ছা, সারপ্লাস বাজেট যেটা আচ্ছা, এরপরে আসি বাজেট হচ্ছে আসলে তিন ধরনের। ব্যালেন্স বাজেট আমরা আসলে দেখি না, কোথাও ব্যালেন্স বাজেট নিয়ে কথা বলি না। তো বাজেট অ্যাকচুয়ালি দুই ধরনের হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো থেকে আমি কোনো প্রশ্ন করবো না, সেগুলো শেখার জন্য বা জানার জন্য, এটা লাইফ অনেক কাজে লাগবে। যেমন এবার বলতেছে আমাদের সম্পূরক বাজেট, বাংলায় বলছে তো সম্পূরক বাজেট থেকে আমরা বুঝবো না এরকম বিষয়গুলো। বা এই সম্পূরক বাজেট হলে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এটার ইম্প্যাক্ট আছে আপনার লাইফে, কিভাবে কাজ করবেন সেগুলো বুঝবেন না। এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে মানে এখানে আমরা স্টাডি করবো। তো প্রথমে আসে হচ্ছে বাজেট দুই ধরনের, একটা হচ্ছে সারপ্লাস আর একটা হচ্ছে ডেফিসিট। সারপ্লাস বাজেটটা কি বলছে এখানে লিখেই দিয়েছে। সারপ্লাস বাজেট বা বাজেট ব্যালেন্সটা এরকম যে রিসিট মাইনাস আউটলে। আচ্ছা, রিসিট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আমার ইনকাম, এন্ড আউটলে বলতে আমার বোঝাচ্ছে এক্সপেন্ডিচার। আর অত যদি না বোঝেন, এটা হচ্ছে আয় প্রথমটা, আর পরের অংশটা হচ্ছে গিয়ে ব্যয়। এই তো বাজেট এইভাবে হিসাব করে। এখন সারপ্লাস বা সারপ্লাসের বাংলা হচ্ছে কি উদ্ধৃত। তাহলে এমন যদি হয় গভর্নমেন্টের আয়ের থেকে, আয় ব্যয়ের থেকে অনেক বেশি হয়, তাহলে টাকা উদ্ধৃত থাকবে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সারপ্লাস বাজেট। আবার বলছি, গভর্নমেন্টের আয়ের থেকে যদি ব্যয়টা অনেক বেশি হয় অর্থাৎ উদ্ধৃত হয়, তখন যেটা হচ্ছে, তখন আমরা এটাকে বলি হচ্ছে কি সারপ্লাস বাজেট। মানে এই জায়গায় কি হয়, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, বাংলাদেশে এবার যে বাজেট বলছে 7 লক্ষ আহ 97,000 কোটি টাকা। এখন যদি এমন হয় যে গভর্নমেন্টের আয় হচ্ছে 9 লক্ষ হাজার কোটি টাকা, এবং গভর্নমেন্টের এক্সপেন্ডিচার হচ্ছে 7,98,000 কোটি টাকা, সেক্ষেত্রে এটাকে একটা সারপ্লাস বাজেট বলা হয়। গভর্নমেন্টের ইনকাম 9 লক্ষ, কিন্তু স্পেন্ড করছে 7,97,000। সো এটা একটা সারপ্লাস বাজেট। আর ডেফিসিট বাজেটটা কি? ডেফিসিট বাজেট হচ্ছে উল্টো, অর্থাৎ when the outlay is greater than the receipt, অর্থাৎ ব্যয়টা যখন আয়ের থেকে বেশি হয় তখন সেটাকে বলে ডেফিসিট বাজেট। ইয়েস, উই আর ইন ডেফিসিট বাজেট। বাংলাদেশের এবারের বাজেটের ইনকাম দেখানো হয়েছে অনলি 1,30,000 কোটি টাকা, from the revenue generation from your income tax, corporate tax, VAT, or any other indirect tax. আপনারা অনেকেই ভাবেন আমি তো ইনকাম না, আমি ইনকাম ট্যাক্স দেই না, কিন্তু অনেক কর্মী আপনি কিন্তু ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন, নিজেও জানেন না কোথায় কোথায় প্রদান। মানে মানে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেক জায়গায় ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন, যেটা আপনারা আসলে বুঝেন না। কারণ হচ্ছে আপনারা দেখা যায় যে ইয়ে করে, যেমন আপনারা অনেকেই আছে রেস্টুরেন্টে তো খেতে সবাই যান। রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই তখন কিন্তু আমরা যেটা হয় যে আমরা কিন্তু আপনার রেস্টুরেন্টে যে বিলটা পে করি সেখানে আমরা সবসময় ট্যাক্স দিই, কিন্তু মানে ভ্যাট দিই না। ভ্যাটটা হয়তো আমাদের গায়ে লাগবে, 15 টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে, বাট এই ভ্যাটটা হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্টের পকেটে যাচ্ছে। আবার আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, যেমন লাইক এখন কুরবানি ঈদ আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই, আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করুক, আমরা চেষ্টা করবো দিতে, তখন দেখবেন যে আমাদের কিছু যে হাসিল দেয়। হোয়াট ইজ দিস হাসিল? হাসিল মিনস অ্যাকচুয়ালি দ্য ট্যাক্স টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। এই যে গরুটা যেটা যে দামে সেল হবে, সেটার একটা পোর্শন গভর্নমেন্টকে আপনার ট্যাক্স দিতে হবে, যেহেতু এই যে হাটটা আপনি ইউজ করেছেন। এখানে সেফলি দাঁড়ান, আমার ঠান্ডা লেগেছে একদম পুরো আননেসেসারি, না আমি কিছু বলেছি না কিছু খেয়েছি। তো এখানে যেহেতু গভর্নমেন্ট আপনাকে সিকিউরিটি দিচ্ছে, আপনি পিসফুলি ওখানে ট্রানজাকশন করছেন, দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ ট্যাক্স ফর গভর্নমেন্ট। তাহলে আমরা সবাই ট্যাক্স দিই। তো তাহলে দেখেন গভর্নমেন্ট যেখানে 7 লক্ষ টাকা খরচ করবে আর ইনকাম করলো হচ্ছে গিয়ে মাত্র 1,30,000, তাহলে কি হবে? অবশ্যই গভর্নমেন্টের স্পেন্ডিং ইজ গ্রেটার দেন ইটস ইনকাম, তো এটাকে আমরা বলে ডেফিসিট। আর ব্যালেন্স বাজেট কি হবে? যে ইনকাম যদি আউটলে অর্থাৎ এক্সপেন্ডিচার সমান হয়, দ্যাটস ব্যালেন্স। প্রশ্নটা আসলে এখানে না, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে কি ম্যাডাম কোন বাজেটটা ভালো?
বাজেটটা বলি, এবং গভর্নমেন্ট কেন বাংলাদেশে ডেফিসিট বাজেট আছে এটা দিয়ে আমি দেন আমাদের ফিসকাল পলিসি টার্মটাতে চলে যাব। এখন পর্যন্ত আমরা জাস্ট লার্নিং এর যুগে যাচ্ছি, ফিসকাল পলিসিতে চট করে স্টার্ট করা যায় না। তো আর এখন প্রথমে আসি হচ্ছে ডেফিসিট বাজেট, সরি, সারপ্লাস বাজেটের কথা বলি। সারপ্লাস বাজেট হলে আমরা এখানে একটা ছবিও আছে, আমরা ইউএস এর গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি যে গভর্নমেন্ট ওদের কত বছর ওরা কিন্তু ম্যাক্সিমাম সারপ্লাসই ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি এই টাইমটা সারপ্লাস ছিল, আবার এই টাইমটা ডেফিসিটে ছিল। কিন্তু ওদের মধ্যে ডেফিসিটের পরিমাণটা খুবই কম, বাজেট ডেফিসিটের পরিমাণটা খুবই কম। ম্যাক্সিমাম কান্ট্রির ডেফিসিট বাজেট, দিস রেড লাইন ইজ ডেফিসিট। মানে এটা দেখাচ্ছে হচ্ছে আউটলে, মানে এক্সপেন্ডিচার, যে উপরের যে কালো দাগটা, আর নিচের যে ব্লু অংশটা এটা হচ্ছে ইনকাম। তো দেখা যাচ্ছে ইনকামের থেকে সবসময় এক্সপেন্ডিচার একটু বেশি, তো দিস পোর্শন ইজ ডেফিসিট। বাট এই বছর এই যে 2010 এর 2000 সালের আগে পিছিয়ে মিলে বেশ কিছু বছর ইউএসএ আপনার হচ্ছে কি সারপ্লাস বাজেট ছিল। তো সারপ্লাস বাজেট বলি, ডেফিসিট বাজেট বলি, এই দুটোর আসলে আহ এই দুটোর আসলে হচ্ছে আপনার ভালো দিক খারাপ দিকটা একটু বলবো। ভালো খারাপ দুটোই একসাথে বলছি। আজ প্রথম আসে সারপ্লাস বাজেট। সারপ্লাস বাজেট মিনস আপনার যদি ইনকামের থেকে আপনার খরচ কম হয়, তাহলে আমি কি ধরে নিব যে আপনি ওয়েল অফ, আপনার অবস্থা ভালো আছে। অ্যাজ এ পার্সন হিসেবে চিন্তা করে যে আপনার ইনকামের থেকে আপনার হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার কম, কারণ আমরা তো ধরে নিই যে এই মানুষটা ভালো আছে। এইরকম সিচুয়েশনে যেটা হয় যে আমরা হচ্ছে গিয়ে আপনার এরকম সিচুয়েশনে আমাদের যেটা হয় যে আমরা ধরে নিই যে ওই পার্সনটা ভালো আছে। এবং সেই ক্ষেত্রে আমরা তাকে কিন্তু হেল্প করতে চাই না, যে না ধরেন আমরা কিন্তু কখনো চিন্তা করবো না যে ওর বাসায় ধরেন ফ্রুটস পাঠাই, বা ওর বাসায় কোনো ফুড পাঠাই, বা ওকে কোনো গিফট দেই, কিন্তু ভালো আছে মানে চলে যাচ্ছে, তো এমন না। কিন্তু ধরেন আপনি তার আরেকটা বন্ধুকে দেখলেন যে তার ইনকাম খুবই কম, কিন্তু সেই জন্য তার খরচ অনেক বেশি, তখন আপনি কিছু না, আরে বেচারা চলতে পারতেছে না ফ্যামিলি নিয়ে, দেই একটু হেল্প করি। এই জিনিসটি ন্যাশনাল বাজেটের ক্ষেত্রে হয়। When there is surplus budget, it means that country is well off. In that case, is foreign aid, মানে বৈদেশিক সাহায্য, or food security, help for food security, refugee, migration, এইসব কেসে ওই কান্ট্রি গুলো অ্যাকচুয়ালি, যে কান্ট্রি গুলোর যে ধরেন যে গ্রুপ লাইক ইউএন, ইউএনডিপি, দেন ইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, যেগুলো যেগুলো হচ্ছে গিয়ে সব হচ্ছে আপনার মানে সংস্থা যারা হচ্ছে বিভিন্ন কান্ট্রির ইকোনমি বা ওভারঅল অ্যাক্টিভিটি গুলো নিয়ে কাজ করে, তাদেরকে কিন্তু আর এই হেল্প গুলো তারা করে না। করার না করার কারণ ধরে আমি ইউএস এর গভর্নমেন্টকে দেখতেই পাচ্ছি যে সে তারা ওয়েল অফ, তার ইনকাম তার এক্সপেন্ডিচারের থেকে অনেক বেশি। আমার কি দরকার আছে ইউএন এ রিফিউজি সাহায্য দেওয়া, বা সরি ইউএসএ তে রিফিউজি সাহায্য দেওয়া, বা ইউএসএ তে বৈদেশিক সাহায্য দেওয়া, বৈদেশিক মুদ্রা পাঠানো? কিন্তু আমি দেখতে পাচ্ছি সুদানে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, শিশুরা 10 লক্ষ শিশু সেখানে না খেয়ে মরে যাচ্ছে। আহ ফিলিস্তিনে 10 লাখ মানুষ বাস্তুহারা হয়েছে, বা সেখানে হচ্ছে গিয়ে আপনার তাদের খাবার নাই, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। তো আমি কাকে হেল্প করব? যার নাই তাকে তো না, যার উদ্বৃত্ত আছে তাকে তো দিব না। তো এই কারণে দেখা যায় যে সারপ্লাস বাজেট হলে আমরা এই ধরনের বেনিফিটস গুলো কম পাই। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কান্ট্রি যেটা করে তারা ডেফিসিট বাজেট দেখানোর চেষ্টা করে। ডেফিসিট বাজেট হলে যেটা হয় যে আপনার হচ্ছে গিয়ে আপনি এই এই বেনিফিট গুলো তখন হচ্ছে গিয়ে অ্যাভেল করতে পারবেন, এই সুবিধাটা আপনি হচ্ছে গিয়ে। এরপরে আসি হচ্ছে গিয়ে যে ডেফিসিট বাজেটটা তো আমরা বুঝলাম। আচ্ছা, একটা মিনিট, আমার একটা ফোন আসে, আমি রিসিভ করি। সরি। তো যেটা হচ্ছিল যে এখানে আপনার হচ্ছে আহ এই জন্য ম্যাক্সিমাম কান্ট্রি চেষ্টা করে যে ডেফিসিট বাজেট।
ডেফিসিট বাজেট দিলে যে এটা হবে। তো বাংলাদেশ গভর্নমেন্টও একই কাজই করছে এবং বাংলাদেশের আসলে অ্যাবিলিটি নাই গো ফর সারপ্লাস বাজেট, সো বাংলাদেশ গভর্নমেন্ট আসলে ডেফিসিট বাজেটে দিচ্ছে। এর জন্য বাজেট ইয়াটা কি কারণ এই বিষয়ে কোনো প্রশ্ন আছে নাকি? এটা সম্পূর্ণ লার্নিং পারপাসে আপনাদের সাথে আমি আলোচনা করলাম। কারণ এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি কি বল? তাতে আপনাদের প্রশ্ন নিব, আমি কোনো পড়া নাই কারণ তারা ক্লাস কত ভালো করেছেন আমি তো জানি। আগে হচ্ছে কি প্রশ্ন নিব। কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্নও নেই, কোশ্চেনও নেই, ঠিক আছে, খুব ভালো কথা, তারা অনেক জ্ঞানী। হ্যাঁ, সাফিয়া বলে। ম্যাম, আমি না আপনার কথা শুনতেই পাচ্ছি না ঠিকঠাক। এখনো কি শুনতে পাচ্ছ না তুমি? ম্যাম একটু সাউন্ড ম্যাম হঠাৎ হঠাৎই মানে আটকে আসে, কথা ক্লিয়ার বোঝা যায় না। বুঝতে পারছি। ম্যাম হঠাৎ করে ম্যাম সাউন্ডটা অফ হয়ে যায়, এরপরে আবার সাউন্ডটা আবার। ঠিক আছে, আমি চেষ্টা করছি জিনিসটা সলভ করা যায় কিনা বা সর্ট আউট করার ওয়েটা দেখার চেষ্টা করছি। ওকে, সো আমরা এখন ফিসকাল পলিসি পড়বো। ফিসকাল পলিসি দুইটা ধরনের পাবো আমরা এখানে। আমার কিছু সিম্বল লাগবে, সিম্বল গুলো অ্যাডজাস্ট করে নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। সিম্বলসে যাই। আচ্ছা, আপনারা এখন খাতা কলম নেন কারণ আমরা ফিসকাল পলিসিটাকে লিখবো। ঠিক আছে, আমার এই দুটো অ্যারো লাগবে বিধে আমি এটা একটু নিয়ে নিলাম, এটাই যদি এখানে আসবে না। সো আমরা ফিসকাল পলিসি করবো। ফিসকাল পলিসিটা একটু নিচে যাই। ফিসকাল পলিসি যদি দুই ধরনের হবে সেটাও বলতে হবে। তো আমরা ফিসকাল পলিসি করছি। ফিসকাল পলিসি দুই ধরনের হয়। মানে যে ইয়েটা বলছি, ফিসকাল পলিসি দুই ধরনের হয়। একটাকে আমরা বলি হচ্ছে কি এক্সপেনশনারি, আচ্ছা ফিসকাল পলিসি বাংলাটা লেখেন। একটা হচ্ছে গিয়ে ফিসকাল পলিসি বাংলা হচ্ছে কি রাজস্ব নীতি। হ্যাঁ, তো ফিসকাল পলিসি হচ্ছে দুই ধরনের হয়। একটাকে আমরা বলছি হচ্ছে কি এক্সপেনশনারি ফিসকাল পলিসি।
একটার নাম হচ্ছে আপনার কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। একটার নাম হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। তো এটা হচ্ছে একদম ইয়ার মতনই, মানে মনিটারি পলিসির মতনই। এক্সপেনশন বলতে আমরা বুঝি হচ্ছে কি বড় হওয়া, তো এখানে আমরা এক্সপেনশনটাই লিখবো। আর কন্ট্রাকশন বলতে বুঝি হচ্ছে shrink করা, ছোট হয়ে যাওয়া, আর সেটাকে আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিতেই দেখবো। এক্সপেনশনারিতে আমরা সিমিলারলি মনিটারি পলিসির মধ্যে দেখবো যে সিমুলেশন দেওয়া হচ্ছে, ইকোনমিটা অনেক বড় হচ্ছে, সেটা এক্সপেনশনারি সেটার মতো করে এক্সপেনশনারি কাজ করবে। আর কন্ট্রাকশনারি আমি যখন যাব, সেখানে আমি দেখবো হচ্ছে কি আপনার এখানে কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন বলতে ছোট হওয়া বোঝায়, shrink করা বোঝায়, ওরকম যখন হবে তখন সেটাকে আমরা বলছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। এই তো আমরা তাহলে যেটা বুঝলাম, আমি চলে যাই, ওটা তো নিচে নামতে থাকবো, আমি এটা আপাতত মুছে দিলাম। তো ফিসকাল পলিসি তাহলে বুঝলাম দুই ধরনের, এবং দুইটাই আমরা আসলে দেখবো যে সমানভাবেই কাজ হয়, দুইটা পলিসি গভর্নমেন্ট অ্যাপ্লাই করে। তা আমরা প্রথমে আজকে এখন যেটা করবো সেটা হচ্ছে কি আপনার এক্সপেনশনারি যে ফিসকাল পলিসিটা করে আসলাম, এইটা হচ্ছে কি আমরা এখন প্রথমে বুঝবো। এক্সপেনশনারি ফিসকাল পলিসিটাতে যখন আমরা যাচ্ছি, আমি এটা একটু লিখছি যাতে লিখলে লেখাটা মানে যেহেতু হোয়াইট বোর্ড একটু লেখা, হোয়াইট বোর্ড না থাকলে লেখাটা লিখতে চান সেভাবে লিখছি। এক্সপেনশনারি ফিসকাল পলিসিতে যেটা হয় যে গভর্নমেন্ট এখানে দুটো কাজ করে, মানে এখানে কয়েকটা প্যারামিটার আমাদের বুঝতে হবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, লাস্ট ক্লাসে আমি বারবারই বলছিলাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তারপরে হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স, অ্যান্ড হচ্ছে গিয়ে ট্রান্সফার পেল। কোনো কারণে এমন যদি হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধি পেল, আবার আরো বলতে বাড়া বোঝাচ্ছি, ইনকাম ট্যাক্স, হ্যাঁ, বা ট্যাক্স বার্ডেন যেটাকে আমরা বলছি, ইনকাম ইনকাম ট্যাক্স যে শুধু বুঝবেন না যে এটা পার্সোনাল ট্যাক্স, আমি এটাকে বুঝাচ্ছি, এটাকে আমি এই জন্য স্ল্যাশ দিয়ে লিখেও দিচ্ছি ট্যাক্স বার্ডেন, অর্থাৎ আপনার উপরে যে ট্যাক্স ইম্পোজ হচ্ছে সেটা পুরোটাই, হ্যাঁ, কোনো কারণে ইনকাম ট্যাক্স বা ট্যাক্স বার্ডেন যেটা সেটা কমে গেল। অথবা ট্রান্সফার পেমেন্টটা বুঝেছিলাম আমরা, লাস্ট ক্লাসে এটা পড়িয়েছি। ট্রান্সফার পেমেন্টটা বুঝেছেন? জি ম্যাম। জি ম্যাম। ট্রান্সফার পেমেন্ট যেটা আমরা বুঝেছিলাম যে একটা ধনী গ্রুপের কাছ থেকে কোনো একটা ভাবে টাকাটা হচ্ছে গিয়ে গরিব বা যারা নিডি তাদের কাছে হচ্ছে গিয়ে আমরা পাঠাই দিই। তো যখন গভর্নমেন্ট মনে করে যে গভর্নমেন্ট এক্সপেনশনারি ফিসকাল পলিসি অ্যাপ্লাই করতে চাচ্ছে, তখন গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা বাড়াই দিল। আপার অ্যারো দিয়ে বুঝাচ্ছে আপ, দরকার হলে খাতায় লেখেন আপ, হ্যাঁ। when government increases government expenditure, so government expenditure বাড়ালে আমাদের, এখন তো ঠিক আছে নাকি, আমার হঠাৎ করে হেডফোন করে গেছিল। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বেড়ে যায় তাহলে আমাদের বেনিফিটটা কি? গভর্নমেন্ট যদি খরচ করে জনগণের উদ্দেশ্যে, ধরুন গভর্নমেন্ট কোথায় খরচ করবে? রাস্তাঘাট বানাবো, তাতে আপনার যাতায়াত সুবিধা হবে, মানে আপনার খরচ করবে। গভর্নমেন্ট হয়তো বিল্ডিংস বানাবে আপনার থাকার জন্য, যেখানে আপনার থাকার সুবিধা হবে, আপনার খরচ করবে। বা গভর্নমেন্ট হয়তো আপনাকে ফ্রি রেশন দিবে বা ফ্রি ফুড দিবে রেশনিং সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আপনার খরচ করবে। তো গভর্নমেন্ট যত স্পেন্ড করে জনগণের পেছনে, তত হচ্ছে কি আমরা ভালো থাকি, আমরা ওয়েল অফ থাকি। এই জন্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কিন্তু ভালো জিনিস, সেটাই বলতে চাচ্ছি। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়লো। এবার আসেন ইনকাম ট্যাক্স বা ট্যাক্স বার্ডেন, যেটা যে কোনো কারণে আপনি যে ইনডিরেক্ট ট্যাক্স দিচ্ছেন এটা আপনার উপর কমে যাবে। এখন যদি গভর্নমেন্ট, আমাদের দেশে যে ইনকাম ট্যাক্স অনেক হাই, 4 লাখ টাকার উপরে, মেয়েদের ক্ষেত্রে আমি বলি, মেয়েদের যদি বছরে 4 লাখ টাকাই ফিসকাল ইয়ারে আসছে, 4 লাখ টাকার উপরে ইনকাম থাকে, তাহলে তাকে হচ্ছে গিয়ে 5% হারে 1 লাখ, প্রতি 1 লাখের জন্য 5%, তারপরে 4 লাখের জন্য 10% হারে ট্যাক্স দিতে হয়। আমার
বছরে ভাই ইনকাম করি হচ্ছে 10 টাকা, তাও আবার হচ্ছে হালাল ইনকাম। অথচ আমার যে পরিমাণ ট্যাক্স আসে, বিশ্বাস করেন আমার বছরে আমার একটা স্যালারির পুরা হচ্ছে কি একটা স্যালারি পুরোটা ট্যাক্সে চলে, পুরা ট্যাক্সে চলে। এখন এটা গায়ে লাগে না লাগে? তো অবশ্যই লাগে, প্রতি মাসেই যখন দেখি 4-5 হাজার করে ট্যাক্স কেটে রাখতেছে খুব গায়ে গান লাগে। কিন্তু এই যে এর সিস্টেম, এখন যদি আমি দেখলাম যে গভর্নমেন্ট ট্যাক্স মকুব করেছে, মকুব ধরেন বলছে 1% ট্যাক্স, আমার মাসে 5,000 টাকার জায়গায় ট্যাক্স কাটা শুরু করলো হচ্ছে 5 টাকা, তখন কি এটা আমার গায়ে লাগবে? আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ? একটু ব্রেক নিচ্ছি। সো আই হোপ আমাকে শুনতে পাচ্ছেন। ট্যাক্স বার্ডেনটা যদি কমে যায়, মানে ট্যাক্স বার্ডেন কমানো, যে বললাম যে আমার ইনকাম ট্যাক্স আমার উপরে ছিল একটা সময় 10%, এখন 10%-এর জায়গায় আমি যদি ইনকাম ট্যাক্স আমাকে দিতে হলো হচ্ছে 1%, 5 টাকা করে ইনকাম ট্যাক্স দিচ্ছি, তা আমার কি মনে হবে? আমার মনে হবে না যে আমি বেশ ভালো আছি, আমি ওয়েল অফ আছি? এরকম সিচুয়েশন যখন হচ্ছে, তখন কিন্তু আমরা বেশ ভালো থাকি, আমি এটাই বোঝাতে চাচ্ছি। আমরা তখন বেশ একটা ভালো ফিল করি বা মনে করি যে আমরা আগের থেকে বেটার পজিশনে আছি। এরপরে সে ট্রান্সফার পেমেন্ট বেড়ে দেওয়া, ট্রান্সফার পেমেন্ট বাড়া মানে কি, ওই যে যারা অতি ধনী, বাংলাদেশে ধর অতি ধনী অনেক মানুষ আছে, বা যে কোনো দেশে এরকম হয় যে যাদের এই অর্থটা, মানে এত অতিরিক্ত অর্থ, বেঁচে থাকার জন্য আমাদের অনেক অর্থ দরকার, বেঁচে থাকার মানে এটা আমার লাইফে খুব বড় রিয়েলাইজেশন। মানে ভালো থাকার জন্য না অনেক অর্থ দরকার নেই, ভালো থাকার জন্য ভালো সঙ্গীর প্রয়োজন, ভালো একটা ফ্যামিলির প্রয়োজন, একটা ভালো কোম্পানির প্রয়োজন। আপনার যদি একটা ভালো পরিবার থাকে, আপনি যতটা ভালো থাকবেন আর আর লাইফে আসলে কিছু লাগে না। অল্প আয়ে অনেক ভালোভাবে চলা যায়। সো যেটা বলছিলেন যে ট্রান্সফার পেমেন্ট যদি আপনার উপর বৃদ্ধি পায়, তখন যেটা হবে যে আপনি দেখেন তখন কি হলো, আপনি ভালো থাকবেন না এরকম মনে হবে না। একটা আমরা হিসাব করে দেখাই। ধরে নিলাম যে আপনার মান্থলি ইনকাম 10,000 টাকা, হিসাবের জন্য বোঝানোর জন্য বলছি। তা মান্থলি ইনকাম 10,000 টাকা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ হওয়ার কারণে আপনি দেখা গেল যে মাসে আপনার ফুড পারপাসে খরচ হতো 5,000, বাকি 5,000 আপনি হাউস রেন্ট এন্ড আদার্স দিয়ে চলে যেত, তাতে কোনো সেভিংস নেই। এখন গভর্নমেন্টই একটা একটা সেভিংস পারপাস নিল, গভর্নমেন্ট সেই একটা সিকিউরিটি, একটা ধরেন ধরেন মাধ্যমে খাবার দেওয়া শুরু করে, এটা সেটা বলার জন্য বলছি। কারণ মাসে যে 5,000 টাকার যে ফুড ছিল, সেটা আপনি গভর্নমেন্টের কাছ থেকেই পাচ্ছেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার উপর এখন আর কোনো ইনকাম ট্যাক্স নাই, আপনি ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, তো আপনার 10,000 টাকা 10,000 টাকাই থাকছে। এবং ট্রান্সফার পেমেন্ট মানে ওই যে তাদের মাধ্যমে কিছু টাকা গভর্নমেন্ট, যারা মিডল ক্লাস বা যারা হচ্ছে গিয়ে একদম লোয়ার মিডল ক্লাস, এদেরকে একটা ট্রান্সফার করে দিল, সেই ক্ষেত্রে আপনি একটা বাসা ফ্রি পেয়ে গেলেন। বাসা ফ্রি দাম, বাসা ধরেন ইউটিলিটি এন্ড আদার্স আপনাকে দিবে, কিন্তু 3,000 টাকা আপনি ওখানে স্পেন্ড করছেন, এবং তাকে 2,000 টাকা আপনার হচ্ছে কি সেভিংস। হ্যাঁ, 2,000 টাকা আপনার আর খরচ হচ্ছে না, যেটা আপনার মেইন যে খরচগুলো জায়গা ছিল সেগুলো আপনি সেভ করে ফেলেন। এখন দেখেন আপনি কি আগের থেকে অনেক বেটার পজিশনে আছেন না? আগে আপনার মাসে 10,000 টাকা 10,000 টাকাই খরচ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কি হলো, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিল বলে আপনি সুন্দর মতো হচ্ছে যেটা হলো যে আপনি 10,000 টাকার মধ্যে আপনি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের কারণে আপনি সুন্দর মতো 5,000 টাকা পেয়ে গেলেন। তারপরে ট্রান্সফার পেমেন্টের আন্ডারে আপনি ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে আপনি হচ্ছেন গিয়ে বাড়ি পেয়ে গেলেন, এবং সেই বাড়ির মাধ্যমে আপনি হচ্ছেন গিয়ে যে হাউস রেন্ট দিতেন সেটাও আপনি হচ্ছেন গিয়ে এখানে পেয়ে গেলেন।
তো দেওয়ার বাকি 2,000 টাকা যেটা আপনি সেভ করছেন, তাহলে এই যে আপনার ইনকাম 10,000 টাকা, 10,000 টাকা মধ্যে তো আপনার আসলে মানে কোনো খরচই নেই বলতে গেলে। মানে এরকম হচ্ছে গিয়ে বিষয় দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে এই সিচুয়েশনটাতে কি হবে, আপনি দেখবেন যে আরে আমার হাতে যা টাকা আসছিল এই টাকা তো আমার ম্যাক্সিমাম সেভিং হয়ে যাচ্ছে। তো এই টাকাগুলো আমার ম্যাক্সিমাম সেভ হয়ে যাচ্ছে, এই টাকা যদি আমার ম্যাক্সিমাম সেভ হয়ে যাচ্ছে, তাহলে আমি এই টাকাটা আসলে মানে কি করবো? কারণ আমরা কিন্তু কি করি, আমরা অনেক স্পেন্ড করে থাকি। তো এটাই আসি, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ট্রান্সফার পেমেন্ট আমার উপর বেড়েছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই সময় মানুষের যেটা হয় যে তাদের হাতে প্রচুর টাকা চলে আসে। টাকা চলে আসলে টাকা তো খরচ করবে, প্লাস হচ্ছে টাকাটা আমি কোথায় রাখবো? টাকা নিয়ে এসে আমার হাতে রাখবো না, তখন আমরা ব্যাংকে রাখি। তো যেটা হয় যে ব্যাংকের ফান্ড যেটা আছে, ফান্ড ওটা হচ্ছে গিয়ে ইনক্রিজ করে, মানে এটা বৃদ্ধি পায়। এই ব্যাংকের ফান্ডটা তখন হচ্ছে গিয়ে বেশ ভালোভাবে ইনক্রিজ করতে থাকে, আর তার হচ্ছে গিয়ে বৃদ্ধি পেতে থাকে। এবং ব্যাংকের ফান্ড ইনক্রিজ করে এরপরে মনিটারি পলিসির মতোই তখন ব্যাংক কি করবে, ইন্টারেস্ট রেট কমাই দিবে না? কেন কমাই দিবে? যাতে হচ্ছে গিয়ে আপনার মানুষজন আরো বেশি বেশি করে ব্যাংক থেকে লোন নেয়। কারণ নাহলে ব্যাংক যদি টাকা লোন না নেয়, তাহলে তো যেটা আমাদের ঝামেলা ঝামেলা হচ্ছে গিয়ে ব্যাংক তখন এই আইডিয়াল টাকা নিয়ে কি করবে। তো অবশ্যই ইন্টারেস্ট রেট কমে গেলে মানুষ লোন নিবে, দ্যাট মিনস আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে তো আরো ভালো অবস্থা। ইনভেস্টমেন্ট বাড়া মানে হচ্ছে গিয়ে মানুষ এখন আরো বেশি বেশি জব পাবে, ঠিক কিনা? মানুষ এখন আরো বেশি বেশি জব পাবে। মানুষ যদি এখন আরো বেশি বেশি জব পায়, তার মানে আমার হাতে টাকা আছে, টাকা থাকলে আমি কি করবো? আমি আমার ডিমান্ড বাড়াই দিব না? কেনাকাটা বেশি করবো, মনে হবে চাল মানে তোমার ভাত খাবো না, ফ্রাইড রাইস খাবো, তারপরে মনে হয় ফ্রাইড রাইস হবে, এটা ছেলে ফ্রাইড রাইস খাবো, এরকম হবে। এগুলো সবাই আমরা ডিমান্ড বাড়াই দেবো, দ্যাট মিনস ওভারঅল যে এগ্রিগেট ডিমান্ড যেটা, সেটাও বাড়বে। ওভারঅল এগ্রিগেট ডিমান্ড যখন বেড়ে যাবে, তখন হচ্ছে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমার ইকোনমিটা কিন্তু পজিটিভলি, যেটা এক্সপান্ড এক্সপেনশনারি পলিসি বলছিলাম, ইকোনমিটা কিন্তু বড় হচ্ছে। এই যে ইকোনমিটা বড় হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সপেনশনারি ফিসকাল পলিসি। এবার আসেন ম্যাডাম, এক্সপেনশনারি ফিসকাল পলিসির কি নেগেটিভ সাইড কিছু নাই? আছে। যখন আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে চাই, এক্সপেনশনারি ফিসকাল পলিসি মেইনলি হচ্ছে কি যে এমপ্লয়মেন্ট জেনারেশন, এগুলো করার জন্যই আসে। তো যখন আমরা এমপ্লয়মেন্ট জেনারেশন করতে যাই, তখন আসলে এক্সপেনশনারি ফিসকাল পলিসিতে যাই। কিন্তু একইভাবে আপনার হচ্ছে গিয়ে সিমুলেটিভ মনিটারি পলিসির মতো, যেহেতু এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ওভারঅল ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে। আবার আসি, এক্সপেনশনারি ফিসকাল পলিসিটা কি? আমরা লাস্ট ক্লাসে একটা ডেফিনেশন দিয়েছিলাম। ফিসকাল পলিসি হচ্ছে গভর্নমেন্ট টেক সাম সেট অফ অ্যাকশন থ্রু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তাই না? এরকম একটা ছিল যেটাকে আমরা ফিসকাল পলিসি বলেছিলাম। তো গভর্নমেন্ট এখন চাচ্ছে ইকোনমিটাকে এক্সপ্যান্ড করতে। তো এখানে একটা পলিসি নিলে এটার নাম হচ্ছে এক্সপেনশনারি ফিসকাল পলিসি। এই এক্সপেনশনারি ফিসকাল পলিসি আমরা গভর্নমেন্ট যেটা করবে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা করবে সেটা হলো যে আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে কি বাড়ায় দেবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ায় এবং একই সাথে যদি ইনকাম ট্যাক্স কমায় এবং দেন হচ্ছে যদি ট্রান্সফার পেমেন্ট বাড়ায় দেয়, তাহলে যেটা হবে যে আপনার ইকোনমিটা ওভারঅল অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি একটা কমফোর্ট জোনে থাকবেন, কমফোর্ট সিচুয়েশনে থাকবেন। এবং তখন আপনার কাছে মনে হবে যে ইকোনমি সবাই ভালো আছে। ইকোনমি সবাই যখন ভালো থাকবে, তখন আপনার ইনকাম যেটা ছিল, লাইক আপনার ইনকাম 10,000 ছিল, কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কারণে আপনার ম্যাক্সিমাম খরচটা গভর্নমেন্ট করে যখন ফেলছে, তখন আপনার হাতে বেশ বড় একটা টাকা সেভিংস হিসেবে চলে আসছে। তখন আপনি কি করবেন? সেই টাকাটা আপনি, এরকম ইন্ডিভিজুয়াল বাংলাদেশ 18 কোটি আছে, 18 কোটি মানুষের ব্যাংকে টাকাটা ডিপোজিট করবে বা কেউ ইনভেস্টমেন্টে দেবে, যাই করুক না কেন, তখন এই ইনভেস্টমেন্টটা বেড়ে যায়। ইনভেস্টমেন্ট বাড়লে অবশ্যই আমরা জব পাবো, এটা ভালো হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, আমার হাতে স্যালারি আসতে থাকবে। So I will spend more. When as an individual I will spend more, all the people they will spend more too. So aggregate benefit. এই হচ্ছে মোটামুটি এক্সপেনশনারি পলিসি
আমি নেক্সট যে পলিসিটা পড়াবো সেটা হচ্ছে কনফেকশন। অলমোস্ট আমাদের সিলেবাস শেষের দিকে, কনফেকশনারিটা জাস্ট। আচ্ছা, সালমান হ্যান্ড রেজ করেছিলেন কি ওই যে ম্যাম পাচ্ছিলেন না? সোয়া 3টা থেকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রেজেন্টেশন আছে অলরেডি 3টা 13 বাজে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো আবারও। এরপরে ম্যাক্রো ক্লাস, ওইটারও প্রেজেন্টেশন আছে। ম্যাক্রো বলতে কম্পারেটিভ। আচ্ছা, আমি পার্টিসিপেন্ট লিস্ট থেকে দিচ্ছি, তারপর যদি কারোরটা ভুল করে সে হচ্ছে ক্লিয়ার করবেন। আরিফ ফয়সাল আছে? নাই। উৎস আছে, প্রেজেন্ট। তানজিম, রূপক, হাবিদ হাসান রূপক হ্যান্ড রেজ করলেও হবে যদি আমাদের মাইক্রোফোনে প্রবলেম। ফাহিম রহমান রিফাত, নাসরিন আক্তার, রুদ্র সাহা, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম। রাবিত আছেন? জি ম্যাম, আছি ম্যাম। ইয়েস ম্যাম। তানজিল, জি ম্যাম, তানজিল। ফজলে রাব্বি, মেহেদি হাসান রবিন, আওয়াদুল হাসান প্রেজেন্ট, আশা আক্তার, নিসা, নিসা তো প্রেজেন্ট, সাফিয়া প্রেজেন্ট, রহমতুল্লাহ, মোহাম্মদ রহমতুল্লাহ, ম্যাম ও মাকে নিয়ে হসপিটালে। নিরাময় তামান্না, ফারসা হালিম, ইকরামুনি, নিপা, সামিহা জামান, প্রেজেন্ট ম্যাম। মেহেদি হাসান, আরিয়ান, আরিয়া মাহবুবা প্রেজেন্ট, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল ফেরদৌস, ইয়েস ম্যাম। শাহরিয়া উমুর ম্যাম ফাহিম জান্নাতুল ফেরদৌস দিয়েছি। শাহরিয়া ইয়েস উমুর মিস। ফাহিম, শান্ত, ইয়েস মিস। হাসিবুল হাসান শান্ত, প্রেজেন্ট ম্যাম। শাহজাদা আরমান, প্রেজেন্ট ম্যাম। এটা তো শান্ত। শান্ত কয়বার দিচ্ছেন? শাহজাদা আরমান আছে? শিহাব চৌধুরী, মুশফিকুর রহমান প্রেজেন্ট, দিহান, ইয়েস ম্যাম। ম্যাম দিহান, আচ্ছা দিহান আছে? ম্যাম। দিহান একটু ইয়েস ম্যাম। হ্যান্ড রেজ করেন তো। ইয়েস ম্যাম। আচ্ছা, শাওন মিয়া, লিমা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ইয়েস ম্যাম। লিমা প্রেজেন্ট আছে। শাওনকে ম্যাম হাবিবুর রহমান দিয়েছেন? এই না, একটু দেখে নিন। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আর আমি তো ছিলাম, আমাকে দিয়েছেন ম্যাম। হ্যান্ড রেজ করে এভাবে আমি বুঝতে যখন দেখতে পাই না দিয়েছি, আমি যাদেরটা দেখেছি তাদেরকে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে যে আমার কম্পারেটিভ ক্লাসে জয়েন করো।